আচ্ছা, জৈব প্রযুক্তি সিরিজের আমাদের আগের ক্লাসটাতে আমরা 2 নম্বর ধাপ পর্যন্ত পড়াইছি। আজকে 3 নম্বর ধাপ শুরু করব। তো 3 নম্বর ধাপ শুরু সাধারণত প্রত্যেকটা ধাপে কিন্তু আমি ওই ধাপের বেসিকগুলো নিয়ে আলোচনা করি। তো কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন, এই ধাপটা বুঝতে গেলে কিছু বেসিক শব্দ বুঝতে হবে। তো এই বেসিক শব্দগুলো আমাদের কাছে নতুন না, এগুলো আমরা ডিএনএ চ্যাপ্টারে পড়ছি, যেহেতু এগুলো শুরুর দিকের চ্যাপ্টার, এতদিন মনেও নাই, সেজন্য আমি আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি। ডিএনএ নিয়ে যখন ডিএনএ আরএনএ নিয়ে যখন পড়াশোনা করবো, আমাদেরকে সম্পূরক বা কমপ্লিমেন্টারি এই কথাটার অর্থ বুঝতে হবে। জিনিসটা কি দেখো, ধরো এটা ডিএনএ একটা সূত্রক এ টি জি সি, এগুলো এখানে আছে, ঠিক আছে? ডিএনএ সম্পর্ক, ঠিক আছে, এই 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 জিনিসগুলো এখানে আছে। এখন ধরো এটা ডিএনএ আর একটা সূত্র, তাহলে এই জায়গায় কি আসবে সেটা কি আমার মুখস্থ করার দরকার আছে? এর বিপরীতে এ টি জি সি, এর সাথে টি আসবে, টি এর সাথে এ আসবে, জি এর সাথে সি আসবে, সি এর সাথে জি আসবে, ঠিক কি না? জি স্যার। এই যে একটা নাকি এর সাথে এ আসবে বলো তো? না, এর সাথে আসবে না। তাহলে ডিএনএ সূত্রগুলো পরস্পর সমান না সম্পূরক? সম্পূরক। সম্পূরক। সম্পূরক মানে হচ্ছে একটার বিপরীতে আর একটা সেম জিনিস, এটা হচ্ছে একজন আরেকজনের সম্পূরক। তালা চাবি পরস্পরের সম্পূরক, যে তালাতে তুমি সেই তালার চাবিটা সম্পূরক। এক তালাতে যদি আরেক তালার চাবি না দাও, সেটা সম্পূরক হবে না, হবে না। অর্থাৎ সম্পূরক মানে এখানে বোঝানো হচ্ছে খাপ খাওয়ানো। তাহলে ডিএনএর একটা সূত্রক আর একটা সূত্রকের কি? সম্পূরক সম্পূরক বা বিপরীত। বা বিপরীত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কথাটা ক্লিয়ার কিনা? হ্যাঁ। এই কথাটা ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। তাহলে ধরো আমি ডিএনএ এর একটা খণ্ড, এই খণ্ডতে এ আছে, জি আছে, সি আছে। তা আমি চাচ্ছি এটার সাথে আরেকটা খণ্ড এনে জোড়া লাগাবো। যে খণ্ডটা এনে জোড়া লাগাতে চাচ্ছি, ওই খণ্ডে মাস্ট বি কি থাকতে হবে? টি সি এ থাকতে হবে না? থাকতে হবে কিনা? আচ্ছা, ধরো ওই খণ্ডে টি সি জি আছে, জোড়া লাগবে না, না? সরি, টি সি জি থাকলে তো জোড়া লাগবে, ঠিক আছে? টি সি জি থাকলে জোড়া লাগবে। ধরো ওই খণ্ডে টি সি এ আছে, লাগবে? জোড়া লাগবে? লাগবে না। কেন লাগবে না বলো তো? কারণ এটা সম্পূরক না। তাহলে ডিএনএ নিয়ে খেলতে হলে অবশ্যই কি আনতে হবে? সম্পূরকে চলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝলাম। আচ্ছা, আরেকটা কথা বুঝতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন এটার বাংলা অর্থ হচ্ছে সংকর। এটার বাংলা অর্থ কি? সংকর। ধরো এখানে একটা জিনিস আছে, ঠিক আছে? এখানে একটা সূত্র আছে, এখানে কি আছে? একটা সূত্র আছে। তুমি আরেকটা সূত্র এনে এখানে এর সাথে দিলা, আরেকটা সূত্র এনে এর সাথে দিলা, যেটা ওর এই ডিএনএর অংশ না, অন্য এক জায়গা থেকে এনে দিছো। আচ্ছা, আরেকটু শুরু থেকে বুঝাই। ধরো এটা একটা ডিএনএ, ঠিক আছে? তুমি করলা কি, ডিএনএটাকে কেটে ফেললা, কেটে কি করে দিলা? একটা সূত্র সরাই ফেললা। একটা সূত্র সরাই তুমি অন্য আরেকটা ডিএনএ থেকে একটা সূত্র এনে দিলা, খাপ খাবে, ঠিক আছে, কিন্তু অন্য আরেকটা ডিএনএ থেকে আনলা। তাহলে সূত্র দুটা যদিও খাপ খাইছে, কিন্তু ভিন্ন ভিন্ন ডিএনএ সূত্র হয়ে গেছে না? তাহলে এরা পরস্পর কি? সংকর। এরা পরস্পর কি? সংকর মানে কি? ভিন্ন দুইটা জিনিস একসাথে মিক্স করা, এটার নাম হচ্ছে কি? সংকর। তাহলে হাইব্রিডাইজেশন বা সংকর মানে বুঝছো তো? তবে এখানেও কি মেইনটেইন করতে হবে? সম্পূরক মেইনটেইন করতে হবে। তাহলে সংকর করতে হলে ওখানেও কি মেইনটেইন করতে হবে? সম্পূরক মেইনটেইন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো এবার প্রোব। প্রোব, আচ্ছা, প্রোব মানে হচ্ছে কি? খাপ খাওয়ানো। ধরো একটা প্লাগ, ঠিক আছে? ওই প্লাগের ভিতরে তুমি পিন দিবা। আমরা প্লাগের ভিতরে কি পিন ঢুকাই না? প্লাগ ঘরের ভিতরে প্লাগ ঢুকাই না? এখন প্লাগ ঘরের জায়গাটা যদি ছোট হয়, প্লাগের পিনটা যদি মোটা হয়, ঢুকবে? তাহলে খাপ খাইতে হবে না? তাহলে প্রোব মানে হচ্ছে কি? খাপ খাওয়ানো। ঠিক আছে? প্রোব মানে কি? খাপ খাওয়ানো। ধরো ডিএনএ এর ক্ষেত্রে এই শব্দটা আমি কিভাবে ইউজ করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, যেমন ধরো আমাদের নাকের ভিতরে একটা জিনিস ঢুকে গেছে,
তা আমরা সাধারণত আমি ধরো ডাক্তার, আমি এটা বের করতে চাচ্ছি, এখন আমি ডান্ডা একটা ঢুকে দিয়ে টান মারতে পারবো নাকি? নাকের ছিদ্রের গঠন যেরকম ঠিক সেরকম একটা কাঠি বানাতে হবে। হ্যাঁ, আমাদের নাকের ছিদ্রের গঠন হচ্ছে এরকম, প্রথমে এরকম এভাবে উপরে উঠে এরকম হয়ে যায়। আমাদের নাকের ভিতরে স্ট্রাকচারটা কিরকম? এরকম। তাহলে আমাকে এমন একটা যন্ত্র বানাতে হবে যেটা দেখতে কি এরকম। সেজন্য আমরা নাকের জিনিসগুলো বের করার জন্য একটা যন্ত্র ইউজ করি, এটা দেখতে হচ্ছে এরকম। মিলছে কিনা দেখো তো? মানে এভাবে ধরি, এভাবে কাঁচির মতো একটা ধরে এভাবে ঢুকাই, এভাবে ধরে নিয়ে আসি। মিলছে কিনা? তাহলে এটা একটা প্রোব কিনা? এটা একটা প্রোব। প্রোব মানে হচ্ছে কি, যেখানে যেরকম দরকার সেখানে সেরকম দিয়ে খাপ খাওয়ানো। এখন ডিএনএ আরএনএ কিভাবে আমি প্রোব শব্দটা করব, প্রয়োগ করব? ধরো এটা একটা বক্স, যদিও ডিএনএ বক্সে থাকে না, কথা বললাম আর কি। এখানে অনেকগুলো ডিএনএ খন্ড আছে, এখানে অনেকগুলো কি আছে? পুরো সব ডিএনএ খন্ড আছে। তো আমার ধরো অনেকগুলো ডিএনএ খন্ড থেকে আমার এমন একটা ডিএনএ খন্ড লাগবে যেখানে এটিজি আছে, যেখানে কি আছে? এটিজি আছে। এখন এখানে তো 1 লক্ষ ডিএনএ খন্ড আছে, এখান থেকে এটিজি একটা কেমনে ধরে বের করে আনবো? বলো তো। এটিজি এমন কিছু দিতে হবে যাতে এটা বের হয়। তাহলে আমাকে এখানে একটা প্রোব বানাতে হবে। কি বানাতে হবে? প্রোব বানাতে হবে। ওই প্রোবটা কি রকম হবে? ওই প্রোবে থাকবে হচ্ছে টি থাকবে শুধু টিএসি। ওই প্রোবে কি থাকবে? টিএসি। এটা সম্পূর্ণ কিছু থাকতে হবে তো? হ্যাঁ, শুধু এটা বের করব বলছি না। হ্যাঁ, ধরো এরকম একটা বক্স, আরো সুন্দর করে ফিজিক্স দিয়ে বুঝাই। এরকম একটা বক্স, এই বক্সের ভিতরে লোহা আছে, কাঠ আছে, কাগজ আছে, গুড়ি এমন তো লোহা কাঠ কাগজ তো চোখে দেখা যায়, কিন্তু গুঁড়া আছে, লোহার গুঁড়া আছে, কাঠের গুঁড়া আছে, কাগজের গুঁড়া আছে একদম। এখন তোমাকে বললাম যে তুমি ওখান থেকে শুধু লোহার গুঁড়াগুলো আমাকে বের করে নাও, চুম্বক দিয়ে দিব, তুমি চুম্বক দিয়ে দিবা, তাহলে লোহাটা চলে আসবে। এখানে এটাকে একটা চুম্বক চিন্তা করো, এখানে এটিজি আছে, তুমি এটাকে আনার জন্য কি দিবা? টিএসি দিবা, কারণ এর বিপরীত কি? টি এর বিপরীত এ, জি এর বিপরীত সি। তাহলে তুমি টিএসি কে বের করার জন্য কি দিতে হবে? এটিজি কে বের করার টিএসি দিতে হবে। তাহলে আমি এখন একটা প্রোব বানাবো। কি বানাবো? প্রোব মানে একটা ডিএনএ এর খন্ড আমি বানাই নিব। ডিএনএ দ্বারা বানানো যায় না, অন্য কোনো জায়গা থেকে কেটে নিব আর কি। ঠিক আছে, কেটে একটা প্রোব বানাবো। এখন কথা হচ্ছে এই যে আমার এই জিনিসটা যে কাঙ্ক্ষিত জিনিসটাকে তুলে আনতেছে, এটা আমি বুঝবো কেমনি? ডিএনএ তো চোখে দেখা যায় না, চোখে দেখা যায় কিনা? দেখা যায় না। তো আমরা সায়েন্টিস্টরা করে কি, সায়েন্টিস্টরা এগুলো বিভিন্ন ধরনের রশ্মি ব্যবহার করে, ধরো এক্সরে করে দেখে। আমরা এই যে মানুষের বিভিন্ন এক্সরে করি না, সাপোজ ধরো এখন সায়েন্টিস্ট চিন্তা করলো যে হ্যাঁ আমি এক্সরে করে দেখবো ওই জিনিসটা ঠিক মতো প্রোব তুলতেছে কিনা। নাহলে তো আমি ঢুকে দিলাম, ও তুলতেছে না চোখে দেখার ভয় নেই। আমি যে একটা এক্সরে লাগাই রাখি, হ্যাঁ দেখবো যে নড়তেছে। এখন প্রশ্ন হচ্ছে ডিএনএ আরএনএ এক্সরে করলে ওদের ওগুলো দেখা যাবে কিনা, ঠিক না? এটা একটা পরের প্রশ্ন হয়ে দেখিস বাবা। আচ্ছা, এখন ধরো সায়েন্টিস্ট সাহেব চিন্তা করলো যে আমার প্রোবটা এখানে গিয়ে জিনিস ঠিক মতো তুলে আনতেছে কিনা, আমি এক্সরে দিয়ে দেখবো। এখন ঘটনা হচ্ছে এক্সরে দিলে কোনো লাভ নেই, কারণ এখানে যে জিনিসগুলো আছে এগুলো এক্সরে দিয়ে কি এক্সরেতেও হবে না, দেখা যাবে না। তখন বিজ্ঞানীরা করে কি, এর সাথে একটা তেজস্ক্রিয় পদার্থ লাগাই দিবে, প্রোবের সাথে একটা কি লাগাই দিবে? তেজস্ক্রিয় পদার্থ। সাপোজ ধর রেডিয়াম লাগাই দিল, একটা রেডিয়াম ধাতু লাগাই দিল, তাহলে কি ধরনের পদার্থ লাগাই দিবে বলো তো? তেজস্ক্রিয় পদার্থ লাগাই দিবে। আচ্ছা, তেজস্ক্রিয় পদার্থ যখন একটা লাগাই দিব, এক্সরে করা মাত্র তেজস্ক্রিয় পদার্থটা কি বের হয়ে যাবে, দেখা যাবে। এক্সরে করা মাত্র তেজস্ক্রিয় পদার্থটা দেখা যাবে। ধরো আমি সাপোজ আমি যদি এভাবে করে না, কথা বললাম আর কি, ধরো এটা হচ্ছে আমার প্রোব, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি প্রোব। আমি ধরো এটাকে সুতা দিয়ে বানলাম, কি দিয়ে বানলাম? সুতা দিয়ে কি আর প্রোব বাঁধে? কথা বললাম আর কি, সুতা দিয়ে বেঁধে এখানে ভিতরে দিলাম। এখন দিয়ে এখন ও যে এটিজি কে ধরে আনতেছে কিনা আমি তো বুঝতেছি না। আমি করলাম কি, এখানে একটা এক্সরে দিলাম, কি দিলাম? এক্সরে দিলাম। এক্সরে দেখতেছে এখানে ধরতেছে কিনা, কেমনে দেখতেছে এক্সরে বলো তো? কারণ এটার সাথে একটা কি লাগানো আছে, একটা তেজস্ক্রিয় পদার্থ লাগানো আছে। কারণ এই প্রোবটা যেখানে যেখানে যাচ্ছে তেজস্ক্রিয় পদার্থটার সাথে আছে, তখন এক্সরেতে ওই তেজস্ক্রিয় পদার্থটাকে পয়েন্ট আকারে দেখা যাচ্ছে, পয়েন্টটা নড়াচড়া করতেছে, মানে আমি হ্যাঁ বুঝতেছি যে এটা যাচ্ছে, নড়তেছে, ঠিক না? তাহলে প্রোবগুলোর সাথে আমাদের কিরকম হয় বলো তো? তেজস্ক্রিয় হয়। প্রোবগুলোর সাথে আমাদের কিরকম হয়? ডিএনএ আরএনএ শনাক্তকরণের কাজে আমরা যে প্রোবগুলো ব্যবহার করি সেগুলো কিরকম প্রোব হয়? তেজস্ক্রিয়কে ইংরেজিতে বলা হয় রেডিওঅ্যাক্টিভ। কি বলা হয়? রেডিওঅ্যাক্টিভ। সেজন্য তোমাদের বইয়ে দেখবে এই শব্দটা আছে, রেডিওঅ্যাক্টিভ প্রোব। অথবা অনেকে আরো সুন্দর করে বলে রেডিওঅ্যাক্টিভ হাইব্রিডাইজেশন প্রোব। রেডিওঅ্যাক্টিভ হাইব্রিডাইজেশন প্রোব। কেন হাইব্রিডাইজেশন বললাম বলো তো? কারণ ধরো আমি কি বলছিলাম জানি, টিএসি এই প্রোবটা দিছি, এই প্রোবটা কি কারা ধরে আনবে? এটিজি কে ধরে আনবে, ঠিক না? এটিজি কে যখন ধরে আনবে তাহলে ওরা সংকর হয়ে গেল না? তাহলে প্রোবের মাধ্যমে আমরা একটা কি করতেছি, একটা হাইব্রিডাইজেশন করতেছি। পরে ওখান থেকে এটাকে আলাদা করে ফেলবো।
তাহলে সেজন্য এটাকে অনেকে কি বলে রেডিওঅ্যাক্টিভ প্রোব হাইব্রিডাইজেশন প্রোব। আচ্ছা লিখতে হবে স্যার রেডিও, ঠিক আছে, আছে বইয়ে আছে। ক্লিয়ার এই জিনিসটা বুঝছো? মানে প্রোবকেই রেডিওঅ্যাক্টিভ হাইব্রিডাইজেশন হ্যাঁ, জিনিসটা না হচ্ছে আসলে প্রোব। এখন প্রোবটা কি ধরনের? রেডিওঅ্যাক্টিভ। এটার কাজ কি? এটা হাইব্রিডাইজেশন করে। এজন্য সব মিলে অনেকে বলে দেখি রেডিওঅ্যাক্টিভ হাইব্রিডাইজেশন। এখন এই কথাগুলো, এই পরিভাষাগুলো যদি বুঝে থাকো, এরপর আমরা আগাইতে পারবো। ঠিক আছে, এই পরিভাষাগুলো না বুঝলে আমিও আগাইতে পারবো না। অথবা আমি কোনো মতে পড়াই দিব, তোমরা বই পড়ে দেখবা, বুঝবা না। দেখবা আমার কথার সাথে বইয়ের কথা অর্ধেক মিলে অর্ধেক মিলে না, এরকম হয়ে যাবে। এজন্য এই জিনিসগুলো বোঝাটা জরুরি। আচ্ছা, এরপর আসো এবার আসল কথায় এবার ফিরে যাই আমরা। তাহলে আমরা কি বলছি? কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে কি করতে হবে? ছেদ করতে হবে। আচ্ছা, 2 নম্বর ধাপ কি ছিল বলো তো? বাহক ডিএনএ নির্বাচন। 2 নম্বর ধাপ কি ছিল? বাহক ডিএনএ। বাহক ডিএনএ মানে কি? প্লাজমিড আর কি, প্লাজমিড নির্বাচন। এখন আমরা যে কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদ করব, ধরো এটা হচ্ছে আমার পুরো ডিএনএ, ঠিক আছে? পুরো ডিএনএ যেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটাকে নিয়ে ফেলতে চাচ্ছি। ধরো এই ডিএনএটা পুরোটা তো আমার লাগবে না, আমার উদ্দেশ্য হচ্ছে এই অংশের জিনটা, এই অংশে যে জিনটা থাকে সেটা হচ্ছে কি আমার লাগবে। অথবা ধরো ইনসুলিন তৈরির জিনটা আমার লাগবে। এখন ইনসুলিন তৈরির জিন কোথায় থাকে এটা সায়েন্টিস্টরা জানে, এত নম্বর ক্রোমোজোমের ওই জায়গায় থাকে। এখন ওই যে ঠিক ওই জায়গা বরাবর কাটবে এরকম একজনকে লাগবে, কারণ তুমি তো আর শুরু দিয়ে কাটতে পারবে না এখানে, কারণ তুমি খালি চোখে দেখা যায় না। তো এমন একটা রাসায়নিক পদার্থ ইউজ করতে হবে যে অটো ওই জায়গায় গিয়ে কাটবে। এখন কাটবো কেন বলো তো? কাটবো হচ্ছে প্লাজমিডের সাথে কি লাগানোর জন্য? জোড়া লাগানোর জন্য। তাহলে প্লাজমিডকেও কাটতে হবে না? তাহলে জোড়া লাগাইতে হলে কি হইতে হয় বলছিলাম? ডিএনএ পরস্পর সম্পূরক হতে হয়। তাহলে এমন ভাবে কাটতে হবে, এমন একটা জিনিস ব্যবহার করতে হবে যে আমার এখানে যদি টি সি কেটে দে, ওখানে গিয়ে প্লাজমিড থেকে অটোমেটিক্যালি কি কাটবে? এটিজি। হ্যাঁ, এটিজি কাটবে। তাহলে এমন একটা এনজাইম ব্যবহার করতে হবে যে এখানেও ওকে দিব, ওখানে ওকে দিব, ও এখানে যা কাটবে ওখানে গিয়ে তার সম্পূরকটা কাটবে। এরকম এনজাইম থাকতে হবে, নাহলে কোনো লাভ হবে না আমার, নাহলে কোনো লাভ হবে না। তাহলে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে অবশ্যই ছেদ করব। কি দিয়ে করব? রেস্ট্রিকশন এনজাইম। কি এনজাইম বলতো? রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইমগুলোর বৈশিষ্ট্য কি বলতো? আচ্ছা, এবং এমন একটা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব যেটা কাঙ্ক্ষিত ডিএনএ কাটার কাজেও যে এনজাইম ব্যবহার করব, প্লাজমিড কাটার কাজেও সেই এনজাইম ব্যবহার করব। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? কাঙ্ক্ষিত ডিএনএ থেকে জিনটা কেটে আনার জন্য যে এনজাইমটা ইউজ করব, একই এনজাইম প্লাজমিড কাটার জন্য ইউজ করব। এতে সুবিধা কি হবে? এই এনজাইমটা এখানে যা কাটছে ওখানে তার সম্পূরকটা কাটবে। তাহলে আমি কি করতে পারবো? জোড়া লাগাইতে পারবো। আমি কি করতে পারবো? জোড়া লাগাইতে পারবো। তাহলে কি এনজাইম বললাম? এগুলোর নাম রেস্ট্রিকশন এনজাইম, অথবা এটা আরেকটা নাম আছে রেস্ট্রিকশন এনজাইমটার আরেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কি বললাম বলো তো? নিউক্লিয়াস। এন্ডো মানে ভিতরে, নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস পদার্থ। ডিএনএ ক্রোমোজোম এগুলো কি নিউক্লিয়াসের পদার্থ না? তো এন্ডোনিউক্লিয়াস মানে নিউক্লিয়াস পদার্থের ভিতরে গিয়ে কাটে, সেজন্য বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। ওই যে নিউক্লিয়াস মানে কি? নিউক্লিক অ্যাসিডকে কাটতেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো রেস্ট্রিকশন এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ওর সম্পর্কে আমরা কয়েকটা ইনফরমেশন জানবো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের এই ধাপটা শেষের দিকে আমরা বলে ফেলছি, এই জায়গাটা কেটে ফেলছি। কি দিয়ে কাটবো? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। আমি চাইলে তোমাদেরকে এতটুকু বলে শেষ করতে পারতাম, কিন্তু বই পড়তে গিয়ে বিপদে পড়ে যাওয়া বলে আরো দেখবো কত কথা বইয়ে লেখা আছে। তাহলে সেজন্য এটা সম্পর্কে কিছু কথা শোনো। এটা কতটুকু কাটে? ও সর্বোচ্চ এই এনজাইমগুলো কতটুকু পর্যন্ত কাটতে পারে? 4 থেকে 6 বেস পেয়ার পর্যন্ত কাটতে পারে। এখন বেস পেয়ার কি জিনিস দেখো, এই যে এখানে যদি আমি টি বলি, এটা এ, ঠিক না? হ্যাঁ, বললে এটা টি, এটা কি বলে দিছি। তাহলে দেখো এখানে একটা টি আছে না, এখানে একটা এ আছে। এই যে এ টি, এগুলো কি? এ মানে হচ্ছে এডিনিন, টি মানে হচ্ছে থায়ামিন, ঠিক না? এই যে এডিনিন থায়ামিন এগুলো কি জিনিস? এগুলো হচ্ছে নাইট্রোজেন জাতীয়, নাইট্রোজেন ক্ষারক। এগুলো কি? নাইট্রোজেন ক্ষারক, নাইট্রোজেনাস বেস। ক্ষারক ইংরেজিতে আমরা কি বলি? নাইট্রোজেনাস বেস বলি। ক্ষারক ইংরেজিতে আমরা কি বলি? বেস বলি। এখানে বেস কয়টা? একটা না দুইটা? দুইটা। এ টি। তাহলে দুটাকে একসাথে কি বলতে পারি? বেস পেয়ার বলতে পারি না? ক্ষারক জোড় বলতে পারি না বাংলায়? তাহলে 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 এখানে কয়টা বেস পেয়ার? এখন একটা বেস পেয়ার। তারপর এখন কয়টা বেস পেয়ার বলবো? তিনটা বেস পেয়ার। আরো রাখলে আরো হবে। এরকম 4 থেকে 6টা বেস পেয়ার কি? সর্বোচ্চ 4 থেকে 6টা বেস পেয়ার একটা এনজাইম কম হতে পারে, কাটতে পারে। এর থেকে কম কাটলে ওটা জিন হবে, জিনই দেখবা হবে না। আনি কি ছুরি?
হ্যাঁ এটাকে বলা হয় আণবিক ছুরি, আণবিক বায়োলজিক্যাল নাইফ বা আণবিক ছুরি বা আণবিক কাঁচি এই নামে ডাকা হয়, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তো এখন এই এনজাইমটা আমরা কোত্থেকে পাই আমরা, এটা একটা প্রশ্ন না? এনজাইম কোত্থেকে পাই? এনজাইম সকল ব্যাকটেরিয়ায় থাকে। তুমি যদি এখন 100 ধরনের ব্যাকটেরিয়া নাও, 100 ধরনের ব্যাকটেরিয়া থেকে 100 ধরনের রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যাবে। এখন কথা হচ্ছে আমি কি ব্যাকটেরিয়া গুলো ধরে ধরে এনজাইম বের করব? না, সায়েন্টিস্টরা আগেই ব্যাকটেরিয়া থেকে এনজাইমগুলো কি করে রাখছে, সিনথেসিস করে ল্যাবরেটরিতে রেখে দিছে। তো এরকম কতগুলো এনজাইমের উদাহরণ বা নাম তোমাদের বইয়ে আছে, আমি জাস্ট কয়েকটা বলতেছি, তোমরা বই থেকে পড়ে নিও বাকিগুলো। যেমন ধরো ব্যাম এইচআই, ঠিক আছে, হাইন 3 এটসেট্রা এটসেট্রা, তোমাদের বইয়ে আছে। এগুলো নিয়ে এখানে বেশি কিছু বলার কিছু নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের নাম। এগুলো কি রেস্ট্রিকশন এনজাইমের নাম? যেমন তোমাদের বইয়ে আছে ইকোআরআই আছে, আরো আছে, পড়ে নিবা বই থেকে, ঠিক আছে? এগুলো নিয়ে এখানে সময় নষ্ট করার কিছু নেই। এরকম এটসেট্রা আরো অনেকগুলো তোমাদের বইয়ে আছে, নামগুলো দেখে নিবা যে হ্যাঁ এই নামে রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? একটু ক্লিয়ার? ইয়েস স্যার। তো আমাদের কিন্তু এই কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন এই ধাপটা শেষ, কিন্তু এই ধাপের সম্পূরক কিছু পড়াশোনা আছে, মানে এই ধাপ রিলেটেড কিছু পড়াশোনা আছে, সেগুলো একটু বলে দেই। তো এখন কথা হচ্ছে বর্তমান তো দুনিয়া আরো আধুনিক হয়ে গেছে, ঠিক না? কখন ডিএনএ একটা আনবো, সেটাকে কাটবো, এত অপেক্ষা করতেন বিজ্ঞানীরা কি নারাজ। আমি একসাথে অনেকগুলো ডিএনএ অংশ এরকম কেটে ফেলবো, কেটে আমি যদি এরকম করতে পারি যে ধরো আমার এখন এই মাসে এই বই লাগবে, আগামী বছর তার একটা বই লাগবে, বিভিন্ন সময় আমি একটা লাইব্রেরি থেকে বই কিনতেছি। এটা না করে আমি যদি একসাথে সব বই কিনে একটা লাইব্রেরি করে ফেলতে পারি, যখন যেটা লাগে লাইব্রেরি থেকে নিয়ে পড়বো, করতে পারি না? তো সায়েন্টিস্টরা এরকম চিন্তা করতেছে, একটা ডিএনএ লাইব্রেরি আমরা করে ফেলতে পারি কিনা, যে সকল ধরনের যত ধরনের জিন আমাদের লাগতে পারে সব ধরনের জিন আমরা এরকম কষ্ট করে কালেক্ট করে একটা লাইব্রেরি আকারে করে রাখবো। যখন লাগবে ওই লাইব্রেরি থেকে আমরা প্রোব দিয়ে নিয়ে আসবো দরকার হলে। লাইব্রেরি থেকে আমরা লাইব্রেরিতে অনেকগুলো ডিএনএ একসাথে জমা করছি, ওই যে পট দিয়ে বুঝেছি না, একটা পাত্রের মধ্যে অনেক ধরনের ডিএনএ রাখছি, ওখান থেকে আমি এটিজি জাস্ট তোমার যদি বলে দিচ্ছি শুধুমাত্র এটিজি এরকম একটা ডিএনএ বের করে আনো, এটিজি ওলা, তাহলে তুমি কি প্রোব দিয়ে ধরে নিয়ে আসবা? তো এখনো সায়েন্টিস্টরা চিন্তা করছে প্রোব দিয়ে ধরে নিয়ে আসবো, সমস্যা কি? একটা লাইব্রেরি আমরা বানাই ফেলতেই পারি, ঠিক আছে? তো এরকম কি লাইব্রেরি বানানো যায়, ঠিক আছে? এরকম বানানো যায় হচ্ছে জিন লাইব্রেরি। কি লাইব্রেরি বানানো যায়? জিন লাইব্রেরি বানানো যায়। যেমন বিজ্ঞানীরা বানাইছে ইকোলাই লাইব্রেরি। কি বানাইছে? মানে ইকোলাই থেকে ডিএনএ গুলো, প্লাজমিড গুলো সংগ্রহ করে রাখছে, নাম দিয়েছে ইকোলাই লাইব্রেরি। মানব জিনোম লাইব্রেরি। কি বানাইছে? মানব জিনোম লাইব্রেরি, ঠিক আছে? মানুষের বিভিন্ন ধরনের ইনসুলিনের জিন, তারপর ধরো গ্রোথ হরমোনের জিন, এগুলো নিয়ে মানে জমা রাখছে, এগুলোর নাম দিয়েছে কি? জিনোম লাইব্রেরি। তো আরেকটা বিশেষ ধরনের জিনিস আছে, এটা বলে সিডিএনএ লাইব্রেরি। কি বলা হয়? সিডিএনএ লাইব্রেরি। এটা আবার কি জিনিস? তাহলে সিডিএনএটা একটু বোঝানো দরকার, ঠিক না? সিডিএনএ মানে হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ। সিডিএনএ মানে কি? কমপ্লিমেন্টারি ডিএনএ। এখন ধরো এই যে আমরা বিভিন্ন ধরনের তৈরি করি, বিভিন্ন প্রোটিন তৈরি করি না আমাদের শরীরে, যেমন ধরো পেপসিন প্রোটিন তৈরি, যেমন ধরো ইনসুলিন তৈরি করি। ইনসুলিন একটা কি হরমোন, তো হরমোন হচ্ছে এক ধরনের প্রোটিন বলতে গেলে। তো একটা ইনসুলিনকে আমাদের বডিতে সবসময় ইনসুলিন তৈরি হয়, তো ইনসুলিন নিশ্চয়ই একটা জিন থেকে তৈরি হয়। জিনটা কোথায় থাকে? ডিএনএ থাকে। ডিএনএ থেকে এমআরএনএ হয়, তারপর এমআরএনএ থেকে ট্রান্সলেশন হয় হয়ে প্রোটিন হয়, সেই প্রোটিনটা আমরা ব্যবহার করতেছি, এভাবেই তো আমাদের বডিতে হচ্ছে। তো সায়েন্টিস্টরা চিন্তা করলো যে এমআরএনএ থেকে যে প্রোটিনটা হচ্ছে, ঠিক না? এমআরএনএ থেকে কি হচ্ছে? প্রোটিনটা হচ্ছে। তো সায়েন্টিস্টরা চিন্তা করলো এমআরএনএটাকে আমরা ডিএনএ বানাই ফেলবো। এমআরএনএটাকে আমরা কি বানাই ফেলবো? ডিএনএ বানাই ফেলবো। এমআরএনএ থেকে ডিএনএ বানালে ওটাকে বলা হয় কি ডিএনএ? কমপ্লিমেন্টারি ডিএনএ। আবার বলো তো, এমআরএনএ থেকে ডিএনএ বানালে সেটাকে বলে কমপ্লিমেন্টারি ডিএনএ। এখন আসলে এমআরএনএ থেকে সিডিএনএ কিভাবে তৈরি করে সেটা দেখাই। এখন কথা হচ্ছে এমআরএনএ কয় সূত্রক বলো তো? AUGCU এরকম আর কি। আরএনএ তো আবার কি থাকে? টি বদলে ইউ থাকে। আরএনএ সবসময় কি সূত্রক হয়? এক সূত্রক হয়। এখন ডিএনএ কয় সূত্রক? দুই সূত্রক। তো মহা সমস্যা না? এক সূত্র একটা জিনিস থেকে দুই সূত্রক কেন আমি বানাবো? আচ্ছা যাই হোক, প্রথমে একটা জিনিস তো বানানোই যায়। এটাকে প্রথমে
ডিএনএ এর জন্য লাগবে কয়টা সূত্র বলো তো? দুইটা সূত্র। আচ্ছা প্রথমে এটা দিয়ে তো অন্তত একটা তো বানানো যাবে আগে। আচ্ছা এটা দিয়ে ধরো প্রথমে একটা বানালাম, এর জায়গায় কি বসবে এখানে বলো তো? এখন ইউ বসবে না টি বসবে? ইউ টি বসবে, কারণ আমি বানাচ্ছি এটা কি এখন ডিএনএ। আচ্ছা ইউ এর জায়গায় কি বসবে? এ এ, জি এর জায়গায় সি সি, সি এর জায়গায় জি ইউ এর জায়গায় এ এ। তাহলে একটা সূত্র আমি বানাই ফেললাম। বানাইলাম। এটা কি বলো তো? এটা কি? এটা ডিএনএ সূত্র। ডিএনএ সূত্র। তাই এখানে কোন এনজাইম ব্যবহার করব? আমরা সাধারণত বলি কি ডিএনএ থেকে আরএনএ হয়, ঠিক না? হ্যাঁ এটাকে আমরা ট্রান্সক্রিপশন বলে থাকি। কি বলে থাকি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন বলে থাকি। তাই এখানে তো উল্টো হইছে, আরএনএ থেকে ডিএনএ হয়ে গেছে। হ্যাঁ তো এটা কি? ট্রান্সক্রিপশনের উল্টা মানে রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের উল্টা মানে কি? রিভার্স ট্রান্সক্রিপশন। তাই এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইউজ করব। রিভার্স ট্রান্সক্রিপ্টেড আচ্ছা এনজাইম। তা আচ্ছা ঠিক আছে, ডিএনএ এর একটা সূত্র বানাইলাম। এখন ডিএনএ মানে কয়টা সূত্র? দুইটা। দুটো সূত্র। তাহলে এখন ডিএনএ কে দুই সূত্র বানাইতে হবে না? হ্যাঁ। তো আমি করলাম কি এখানে ডিএনএ পলিমারেজ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ডিএনএ পলিমারেজ কেন দিব স্যার? কারণ ডিএনএ পলিমারেজের কাজ কি? ডিএনএ এর সূত্র বৃদ্ধি করা। ডিএনএ পলিমারেজের কাজ কি? সূত্র বৃদ্ধি করা। সূত্র বৃদ্ধি। অটোমেটিক্যালি সে টি থেকে এখন কি বানাবে বলো তো? এ টি এ সি জি এভাবে ছিল না, এগুলো কিন্তু আমি নিজের মন যখন কোনদিন দিচ্ছি, তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো দিতে পারবা, এগুলো আহামরি কিছু না। তো টি এর জায়গায় এখানে কি বানাবে? এ টি জি। এখন তুমি বলতে পারো টি এর জায়গায় এখানে বানাবে, ডিএনএ পলিমারেজের কাজ এটা হবে, পারে এটা, ঠিক আছে? ও অটোমেটিক্যালি এটা করতে পারে। এর জায়গায় কি বানাবে? টি বানাবে। সি এর জায়গায় কি বানাবে? এ টি জি সি। জি এর জায়গায় সি, এর জায়গায় টি। তাহলে হয়ে গেল কিনা একটা দ্বিসূত্রক ডিএনএ? হয়ে গেল কিনা বলো তো? আচ্ছা এখন এখানের একটা সূত্র, এই যে ফাইনাল যে ডিএনএটা আমি পাইলাম, এই ডিএনএটার একটা সূত্র আরএনএর সাথে মিল আছে, ঠিক না? এ আছে, সাথে ইউ এর জায়গায় টি আছে, আর কি ওটা তো ব্যাপার না। কিন্তু এ যেখানে ছিল এখানে তো এই আছে, কিন্তু আরেকটা সূত্র মিল আছে না, সম্পূরক। সম্পূরক। সেজন্য এটার নাম দেওয়া হয়েছে কি ডিএনএ বলো তো? সিডিএনএ। তোমাদের বই এটা নাই, তোমাদের এটা লাগবে না। সিডিএনএ কেমনে বানায় তোমাদের লাগবে না, আমি দেখাইলাম এমনি একটা সিডিএনএ কি সেটা তোমাদের বোঝার জন্য দেখাইলাম। এটা তোমাদের কিচ্ছু লাগবে না, শুনবা এই কান দিয়ে শুনবো, এই কান দিয়ে বের করে দিবা। শুনলা কেন? তাহলে এই যে জিনিসটা সিডিএনএ নামে একটা জিনিস আছে, এটা এভাবে তৈরি হয়, একবার তুমি শুনছিলা, এটা জানার জন্য শুনলা, শেষ। মানে ইনফরমেশনটা তুমি একবার শুনছিলা বা জিনিসটা সম্পর্কে তোমার এখন কনফিডেন্স আছে। সিডিএনএ একটা দেখলে অদ্ভুত লাগবে না, হাই হাই সিডিএনএ এটা আবার প্রত্যেক আকাশ থেকে বললো নাকি, এরকম অদ্ভুত লাগবে না এখন। মনে হবে যে না এটা এক সময় আমি শুনছিলাম, এই জিনিসটা এরকম, ব্যাস তোমার কাজের দূর। তাহলে সায়েন্টিস্টরা চিন্তা করতেছে জিনকে আমরা সিডিএনএ আকারে কি করে রাখতে পারি? জমা করে রাখতে পারি। যখন লাগবে সিডিএনএটাকে আমি আবার সেই আরএনএতে, এই সিডিএনএটাকে যখন আরএনএতে নিয়ে যাব, কোন আরএনএটা পাবো বলো তো? এই আরএনএটাই পাবো, ঠিক কিনা বলো তো? এই সিডিএনএটাকে যদি আমি আবার ট্রান্সক্রিপশন করে আরএনএ বানাই, কোন আরএনএটা পাবো? এই আরএনএটাকে আমি আবার সেম প্রোটিন তৈরি করতে পারবো। বডিতে থাকলে যে প্রোটিনটা তৈরি হয়েছে এই আরএনএ থেকে, এই ডিএনএটা দিয়ে যদি পরে আমি করি একই প্রোটিনটা পারবো না? তা আমার উদ্দেশ্য সিডিএনএটাকে, তাহলে এত কষ্ট করে সিডিএনএ বানালাম কেন? লাইব্রেরি জমা রাখার জন্য, ডিএনএ আকারে জমা রাখাটা সুবিধা, সেজন্য। বুঝতে পারছো? আচ্ছা, আর ধরো লাইব্রেরিতে অনেক ডিএনএ জমা রাখছি একসাথে, আমার কাঙ্ক্ষিত ডিএনএটা আবার ওখান থেকে কেমনে আমি বাছাই করে নিয়ে আসবো? শিখেছি না একটু আগে? লাইব্রেরিতে আমি তো অনেকগুলো ডিএনএ একসাথে রাখছি, তা আমার যে আমার ধরো আজকে 1 বছর ধরে আমি অনেক জমাইছি আমার লাইব্রেরিতে, ওখান থেকে এখানে এই ধরনের একটা ডিএনএ বা এই ধরনের একটা জিন আমার দরকার, নির্দিষ্ট একটা ধরনের, ওটাকে আমি কেমনে নিয়ে আসবো ওখান থেকে? এতগুলো জিনিস থেকে বাছাই করে কেমনে নিয়ে আসবো? হ্যাঁ বলো। আমার লাইব্রেরিতে তো আমি অনেকগুলো ডিএনএ রাখছি, আমার নির্দিষ্ট, আমার ধরো আজকে এই ধরনের একটা ডিএনএ দরকার, ওটাকে আমি কেমনে ওখান থেকে বাছাই করে নিয়ে আসবো? প্রোব ব্যবহার করব। কোন ধরনের প্রোব ব্যবহার করব? রেডিওঅ্যাক্টিভ প্রোব। আরো সুন্দর করে বললে রেডিওঅ্যাক্টিভ প্রোব, হাইব্রিডাইজেশন প্রোব। রেডিওঅ্যাক্টিভ কেন ব্যবহার করব? রেডিওঅ্যাক্টিভ বা তেজস্ক্রিয় কেন ব্যবহার করব? আমি যাতে শনাক্ত করতে পারি আমার প্রোবটা কাজ করতেছে কিনা, এক্স-রে করে যাতে বুঝতে পারি, ঠিক আছে? এতগুলো ডিএনএ এর মধ্যে এরকম প্রোব দিলেই হয়ে যায়, তো ওগুলো আলাদা আলাদা করে লাগবে না সায়েন্টিস্টরা? আলাদা আলাদা কেন? ডিএনএ তো আর তোমার ধরো এটা একটা প্যাকেট, এখানে এই ডিএনএটা, অথবা ধরো যতই রাখি ওখান থেকে তুলে আনতে হলে এটা হাত দিয়ে তুলে আনতে পারবা তুমি? ওখান থেকে যদি তুলেও আনতে চাও তুমি হাত দিয়ে আনতে পারবা? তোমাকে এটাকে আরেকটা প্রোব ইউজ করে আনতে হবে না, সিকোয়েন্সটা আরেকটা প্রোব ইউজ করে ওখান থেকে নিয়ে আসতে হবে না? তাহলে বুঝছো প্রোব কি জিনিস? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 3 নম্বর ধাপটা শেষ করলাম। এরপর আসো 4 নম্বর ধাপ। তাহলে 3 নম্বর ধাপ আমরা কি বলছি বলতো? কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে কাটা, আর প্লাজমিড মানে ডিএনএ কে আমি যার মাধ্যমে বহন করব সেটা হচ্ছে কি? প্লাজমিড।
প্লাজমিডকেও আমরা নির্দিষ্ট স্থানে কাটবো, তবে সেটা 2 নম্বর ধাপের আলোচনা ছিল। আচ্ছা, তবে আমাদেরকে প্লাজমিডকে কাটার জন্য এবং কাঙ্ক্ষিত ডিএনএকে কাটার জন্য একই ধরনের রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করতে হবে, যাতে সম্পূরক জায়গায় কি হয়, কাটা যায়, যাতে কি সম্পূরক জায়গায় কাটা যায়। এবার আসলে 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ হচ্ছে এই যে আমরা ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ, ঠিক না? ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ ও প্লাজমিড সংযোগ জোড়া লাগাবো। এবার কি করব, জোড়া লাগাবো। ধরো এটা হচ্ছে কি আমার প্লাজমিড ছিল, ঠিক আছে? এটাকে ধরো আমি এভাবে কাটছি, কিভাবে কাটবো, এদিকে উপরে দিছি, এটা আমি পজ করে তো মিলে যাবে। ধরো আমি এই জিনিসটাকে এখানে কাটছি, ঠিক আছে? কিভাবে কাটছি দেখো তো, একটাতে উপরের দিকে একটু এরকম রাখছি, এই যে উপরের দিকে রাখছি, দেখছো? একটাতে কাটা অংশটা কোন দিকে রাখছি, এই কোণটা কোন দিকে রাখছি, উপরের দিকে। আর একটাতে এই কোণটা নিচের দিকে রাখছি, আর একটাতে এই কোণটা কোন দিকে রাখছি, নিচের দিকে রাখছি, নিচের দিকে রাখছি। তো এখানে এবার আমি করব কি, এখানে যে ডিএনএটা আমি রাখবো সেটা কি রকম হতে হবে, সেটা এরকম হতে হবে না? এরকম হতে হবে না? হ্যাঁ, নালে জোড়া লাগবে যেগুলো কোনোদিন লাগবে না। তাহলে এটা হচ্ছে ধরো প্লাজমিড, এটা হচ্ছে কি প্লাজমিড, আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ। দেখছো এমন ভাবে কাটা গেছে, প্লাস এই ডিএনএটাকে এসে প্লাজমিডের সাথে কি করা যাবে, জোড়া লাগানো যাবে। এখন জাস্ট আমার কাজ হচ্ছে কি লাগাই দেওয়া, বলো তো এখানে জোড়া লাগাই দেওয়া। জোড়া লাগিয়ে গেলে কিন্তু দেখো তো। আচ্ছা, এখানে এখন জোড়া লাগানোর জন্য ওদেরকে তুমি লাগাই দিলে জোড়া লেগে যাবে না, একটা এনজাইম ইউজ করতে হবে। কি নাম? ডিএনএ লাইগেজ। এনজাইমের নাম কি? ডিএনএ লাইগেজ। লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে জোড়া লাগানো, লাগাই দেওয়া। লাইগেজ এনজাইমের কাজ কি? লাগাই দেওয়া, জোড়া লাগাই দেওয়া। তাহলে ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ এবং প্লাজমিডকে পরস্পরকে সংযোগ করা দিবে ডিএনএ লাইগেজ। তাহলে এখন এটা কি আর প্লাজমিড আছে না কাঙ্ক্ষিত ডিএনএ আছে? না, কিছু কোনোটাই নেই। এটা এখন নতুন একটা কম্বিনেশন হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, নতুন একটা কম্বিনেশন, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে রিকম্বিনেশন। এটার নাম কি এখন বলো তো? রিকম্বিনেশন, রিকম্বিনেন্ট ডিএনএ। এটার নাম কি? রিকম্বিনেন্ট ডিএনএ। মানে এটা একটা নতুন কম্বিনেশন, এখানে কিছু অংশ প্লাজমিড আছে, কিছু অংশ কাঙ্ক্ষিত ডিএনএ আছে, সেজন্য এই নতুন ডিএনএটার নাম কি? রিকম্বিনেন্ট ডিএনএ। আচ্ছা, এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে আমার উদ্দেশ্য কি বলো তো? বলো। এই ডিএনএটা ধরো কাঙ্ক্ষিত একটা ডিএনএ বলতে এটা কি, এটা ধরো উদ্ভিদের একটা নতুন বৈশিষ্ট্য। এই ডিএনএ এখানে এই কাঙ্ক্ষিত ডিএনএতে কি আছে? উদ্ভিদের একটা বৈশিষ্ট্য। ধরো এই উদ্ভিদটা, এই ডিএনএটা যদি আমি ব্যবহার করতে পারি, এই উদ্ভিদটা আরো বেশি ফল দিবে আমাকে, এরকম একটা বৈশিষ্ট্য। তাহলে এখন এরকম একটা আমি নিশ্চয়ই শুধু একটা গাছ বানাবো না, আমি অনেকগুলো চারা বানাবো। তাহলে অনেকগুলো চারার জন্য আর এরকম কাঙ্ক্ষিত ডিএনএ এর কপিও কয়টা লাগবে? অনেকগুলো লাগবে। কিন্তু আমার কাছে এখন কয়টা কপি হয়েছে? একটা কপি। এখন কয়টা কপি? একটা কপি। আমি করব কি, এই প্লাজমিডটাকে এমন একটা জায়গায় রাখবো যেখানে থেকে আমি অটোমেটিক্যালি অনেকগুলো কপি পেয়ে যাব। আচ্ছা, এবার আছে 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপে কি বলতেছে? 4 নম্বর ধাপ তো এটা 4 নম্বর ধাপ না, ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ প্রশ্ন। তাহলে এটা 5 হবে আর কি। 5 নম্বর ধাপে কি বলতেছে তাহলে বলো তো? পোষক নির্বাচন ও আর ডিএনএ মানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। আর ডিএনএ মানে কি? রিকম্বিনেন্ট, মনে রাখবা। হ্যাঁ, পোষক নির্বাচন এবং আর ডিএনএটাকে সেই পোষকে প্রবেশ করানো। পোষক কে বলো তো? পোষক কারা হয়? পোষক হচ্ছে ব্যাকটেরিয়া। পোষক হচ্ছে কি? ব্যাকটেরিয়া। অর্থাৎ যেখান থেকে আমি প্লাজমিডটা বের করছিলাম সেই হচ্ছে পোষক। সাপোজ ধরো ইকোলাই হচ্ছে পোষক। তাহলে এখন আমি কি করব? পোষক নির্বাচন করলাম। পোষক হচ্ছে কে বলো তো? একটা ইকোলাই ব্যাকটেরিয়া। একটা কি? ইকোলাই ব্যাকটেরিয়া। এখন আমার কাজ হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে কোথায় প্রবেশ করানো? ইকোলাই, এখানে প্রবেশ করানো। এখন যে কোনো একটা ব্যাকটেরিয়াতে তুমি বাইরে থেকে যদি কোনো কিছু প্রবেশ করাও,
এটাকে বলা হয় ট্রান্সফরমেশন। এটাকে কি বলা হয়? ট্রান্সফরমেশন। তাহলে কোনো ব্যাকটেরিয়াতে তুমি যদি বাইরে দিয়ে কোনো কিছু এরকম প্রবেশ করো আলাদা করে, এটাকে কি বলা হয়? ট্রান্সফরমেশন। তাহলে আমি যে একটা ব্যাকটেরিয়ার ভিতরে রিকম্বিনেন্ট ডিএনএ ঢুকে দিব, এই ঘটনাটার নাম কি? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। ঢুকানোর পরে এই ব্যাকটেরিয়াটাকে আমি কি বলবো? ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। কি বলবো? ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে এই ব্যাকটেরিয়া নিতে চায় না। তুমি এক জিনিস একটাকে দিলে ব্যাকটেরিয়া নিবে না, তখন আমাকে জোর করে দিতে হয়। জোর করে দেওয়ার জন্য আমি কি করি? আমি অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করি। কখনো ইলেকট্রিক্যাল শক পদ্ধতি ব্যবহার করি, কখনো গান শট পদ্ধতি ব্যবহার করি, কখনো রাসায়নিক পদ্ধতি ব্যবহার করি, কখনো পরোক্ষ পদ্ধতি ব্যবহার করি। তাহলে এরকম অনেকগুলো পদ্ধতি আছে যে পদ্ধতিতে ট্রান্সফরমেশন করা যায়। তাহলে কোনো কিছু ব্যাকটেরিয়াতে নতুন করে ঢুকানোটাই কি বলে? ট্রান্সফরমেশন বলে। ট্রান্সফরমেশন করার পরে ব্যাকটেরিয়াটাই কি বলবো? ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া। কিন্তু ট্রান্সফরমেশন কি এমনি এমনি হয়ে যায়? ব্যাকটেরিয়া কি এটাকে সহজে নিতে চায়? চায় না। তখন আমাকে কি করতে হয়? কিছু পদ্ধতি ব্যবহার করে ঢুকাতে হয়। এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হিট শক। হিট শক, ঠিক আছে? শক দেওয়া আর কি, শক দেওয়া। হ্যাঁ, শক দিলে ও তাই এই পদ্ধতিগুলো নিয়ে আবার আলাদা পড়া আছে, এটা তোমাদেরকে আরেকটা ক্লাসে পড়াবো। তুমি শুধু মনে রাখো যে বিশেষ কিছু পদ্ধতিতে এটাকে জোর করে ঢুকাতে হয়, অটোমেটিক্যালি এটা ঢুকে না বা অটোমেটিক্যালি ব্যাকটেরিয়া এটাকে নিয়ে নেয় না। আচ্ছা, যাই হোক, যে পদ্ধতি ব্যবহার করে করলাম আমি নিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাকে আরেকটু সহজ করে দিই। ধরো এখানে এতটুকু হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিনিস, এতটুকুর মধ্যে কি আছে? কাঙ্ক্ষিত ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ। হ্যাঁ, এটা হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএ। এই সাদা অংশটা হচ্ছে প্লাজমিড আর কালো অংশটা হচ্ছে কি? আমার কাঙ্ক্ষিত ডিএনএ। যাই হোক, তাহলে এই ব্যাকটেরিয়ার ভিতরে আমি কি দিয়ে দিলাম? রিকম্বিনেন্ট ডিএনএটা দিয়ে দিলাম। এটা আমার লাভ কি হবে বলো তো? লাভ। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে সেই ব্যাকটেরিয়াটাকে আমি কোথায় স্থাপন করবো বলো তো? একটা কালচার মিডিয়ামে স্থাপন করব। কোথায় স্থাপন করব? কালচার মিডিয়ামে। কালচার মিডিয়াম। এটা কোন ধরনের কালচার করব? এখানে ব্যাকটেরিয়া কালচার করব। টিস্যু কালচার মিডিয়াম আমরা কি করছিলাম? টিস্যু কালচার করছিলাম না? এখানে কি কালচার করব? ব্যাকটেরিয়া কালচার। হ্যাঁ, ব্যাকটেরিয়াটাকে এবার আমি কালচারে দিব। কালচারে কেন দিব? কারণ কালচারে ব্যাকটেরিয়াটা বংশবিস্তার করার জন্য কি যে সকল পদার্থ দরকার, যে সকল পুষ্টি দরকার, পুরো সব আমি এখানে দিয়েছি। ব্যাকটেরিয়া ওখানে খাবে আর বংশবৃদ্ধি করবে। আর ব্যাকটেরিয়াকে কেন আমি এই কাজের জন্য বেছে নিলাম? কারণ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির হার অনেক বেশি। একটা ব্যাকটেরিয়া 15-20 মিনিটের মধ্যে কি হয়ে যায়? ডাবল হয়ে যায়। একটা ব্যাকটেরিয়াকে তুমি যদি 24 ঘন্টা রাখতে পারো, চিন্তা করো কতগুলো হবে। 20 মিনিট পর পর ডাবল হবে, 20 মিনিট পর পর। একটা থেকে দুটো হয়তো 20 মিনিট লাগলো, বুঝলাম। দুটো হয়তো 7টা হয়তো কয় মিনিট লাগবে? 20 মিনিট লাগবে। এরকম 24 ঘন্টার ভিতরে কত 20 মিনিট আছে দেখবা 1 লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া হয়ে গেছে। এরকম যদি 7 দিন রাখতে পারো, ব্যাকটেরিয়ার বন্যা ভরে যাবে, ঠিক না? এবং ব্যাকটেরিয়া যখন বংশবৃদ্ধি করে, কোন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে? কোষ বিভাজন করবে। কোষ বিভাজন করা মানে কি? প্লাজমিডও বিভাজন হবে। এই যে আমার এটা প্লাজমিড নেই, এটা হচ্ছে কি ডিএনএ এখন? আর ডিএনএ। ও তো আর ডিএনএ প্লাজমিড এত কিছু বুঝে না। এটা হচ্ছে একটা ক্রোমোজোম বা একটা ডিএনএ। ও ডিএনএটাকে কি করে ফেলবে? বংশ ডাবল করতে থাকবে। তাহলে আমি একটা ডিএনএ ঢুকেছিলাম, 3-4 দিন রাখার পরে এখান থেকে কয় লাখ কপি পাবো? লক্ষ লক্ষ কোটি কোটি ডিএনএ পাই যাবো। এবং এটা যখন বিভাজিত হচ্ছে, সাথে আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ একটা ছোট করে ঢুকে দিয়েছি, ওটাও কি হয়ে যাচ্ছে? বিভাজিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে পোষক দেহে এটা ঢুকানোর ফলে আমি কি পেয়ে যাচ্ছি? এখন কোনো ধরনের পরিশ্রম ছাড়াই হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ কপি আমার কাঙ্ক্ষিত ডিএনএটা বা কাঙ্ক্ষিত জিনের কপি পেয়ে যাচ্ছি। কপি পাইলাম, বুঝলাম। এই কপিগুলো সব কোথায়? ব্যাকটেরিয়ার শরীরের ভিতরে, ব্যাকটেরিয়ার কোষের ভিতরে। ওখান থেকে আবার বের করবো কেমন? বের করা একদম সোজা। ধরো এখানে আমার কাছে এখন বিভাজন হইতে 3 দিন পরে 50 লাখ ব্যাকটেরিয়া হয়েছে। আমি করবো কি? 50 লাখ ব্যাকটেরিয়া গুলো সবগুলোকে মারি ফেলবো। মারি ফেললে এগুলো কি হয়ে যাবে? ভেঙে যাবে। লাইসিস করবো। আসলে মেরে ফেলবো না, লাইসিস করবো। মানে তার এই কোষের পর্দাটা ভেঙে দিব। কোষের পর্দাটা ভেঙে দেওয়া মানে কি? ব্যাকটেরিয়াটা মরে গেছে, ফাঁকে দিলে আমার জিনিসটা। এরপর আমি ওয়াশ করে আমার জিনিসটা আমি নিয়ে আসবো, ফিল্টার করে ওয়াশ করে। এগুলো আছে, প্রসেস আছে। তোমাদের না মাইক্রোস্কোপে করতে হবে। এখন আসলে কি ফিল্টার করি নাকি ওয়াশ করি নাকি, বিষয়গুলো এরকম না। তোমাদেরকে বোঝানোর জন্য শব্দগুলো ব্যবহার করতেছি। হ্যাঁ, ওয়াশই করি, সেটা অন্য ধরনের একটা ওয়াশ। বিশেষ ধরনের ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কের মধ্যে দিয়ে এগুলোকে অটোমেটিক্যালি ভেঙে ওয়াশ করে এখান থেকে ফিল্টার করে আমার ডিএনএ গুলো আমি কালেক্ট করে আস্তে করে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? এটা বুঝছো? ক্লিয়ার। এবার কি লিখছি বলতো? রিকম্বিনেন্ট ডিএনএ মূল্য। এটা আবার কি জিনিস? এখন ভালো কথা, এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়া। এখানের ভিতরে আমি কি ঢুকাই দিছি? এই রিকম্বিনেন্ট ডিএনএটা ঢুকাই দিছি, ঠিক না? यस স্যার। এখান থেকে আমি শত শত ব্যাকটেরিয়া বানাইছি। শত শত কি বানাইছি? ব্যাকটেরিয়া বানাইছি। এখন শত শত ব্যাকটেরিয়া বানানো মানে এর ভিতরে আমার রিকম্বিনেন্ট ডিএনএটাও কি শত শত আছে, কি না? यस স্যার।
এখন কথা হচ্ছে আসলে আমার রিকম্বিনেন্ট ডিএনএটা আছে কিনা, এটা তো আমি খালি চোখে তো আর দেখতেছি না, না। এটা একটু যাচাই করতে হবে না। হ্যাঁ। ব্যাকটেরিয়াটাকে আমার ডিএনএটাকে সহ করলো নাকি সে নিজের বিভাজন নিজে করলো, ফাঁকে দিয়ে আমারটাকে রেখে চলে গেল, এরকমও কিন্তু ঘটনা ঘটতে পারে। এটাকে আমি এবার একটু কি করবো, মূল্যায়ন করব, পরীক্ষা করে দেখবো আসলে আমার রিকম্বিনেন্ট ডিএনএটা ঠিক মতো আছে কিনা। হলো কিনা। আচ্ছা, তো আমরা ব্যাকটেরিয়াকে মারার জন্য কি ব্যবহার করি বলতো? অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। অ্যান্টিবায়োটিক। তো আমি করব কি, এই যে কালচার মিডিয়ামে আমি ব্যাকটেরিয়াটাকে রাখছিলাম, হ্যাঁ, ওখানে এখন কি দিয়ে দিব? অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। ওখানে এখন কি দিয়ে দিব? অ্যান্টিবায়োটিক দিই। অ্যান্টিবায়োটিক দিয়ে দিব। আচ্ছা, আমরা যে অ্যান্টিবায়োটিক দিই আমাদের নিজের শরীরের ক্ষতি হয়? হয় হয়। ওটা না, ওটা তো সাইড ইফেক্ট, ওটা না। ব্যাকটেরিয়াটা তো আমার নিজের শরীরের ক্ষতি করার জন্য দিই না, কার ক্ষতি করার জন্য দিই? ব্যাকটেরিয়াকে মারার জন্য দিই। আমি তো আর মরবো না। এখন বলো তো, এই যে ব্যাকটেরিয়াটাকে যে অ্যান্টিবায়োটিক দিই, ওর ভিতরে কি কি ডিএনএ আছে? আমার ডিএনএ আছে না, মানে জীবের ডিএনএ আছে না, কাঙ্ক্ষিত ডিএনএ, মানে কোত্থেকে নিছি? প্রাণী থেকে নিছি, উদ্ভিদ থেকে নিছি। তাহলে অ্যান্টিবায়োটিক যদি দিই, ওই অ্যান্টিবায়োটিকটা ওই ব্যাকটেরিয়াটাকে মারবে যে ব্যাকটেরিয়ার ভিতরে উদ্ভিদের বা প্রাণীর ডিএনএ আছে? না, মারবে না। তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি ব্যাকটেরিয়াগুলো মরে যায়, কি বুঝবো? অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখলাম যে ব্যাকটেরিয়াগুলো মরে গেছে, তাহলে বুঝবো যে ওখানে ওই আমার কাঙ্ক্ষিত ডিএনএটা বেঁচে আছে। নাই। নাই, কাঙ্ক্ষিত ডিএনএ থাকলে তো অ্যান্টিবায়োটিক মারতে পারতো না। কথা বুঝো নাই? বুঝছি। কাঙ্ক্ষিত ডিএনএ যদি থাকে অ্যান্টিবায়োটিক মারতে পারবে? মারতে পারবে না। মারতে পারবে না। পুরোটাকে মারতে পারবে না। কোন ব্যাকটেরিয়ার ভিতরে যদি কাঙ্ক্ষিত ডিএনএ থাকে অ্যান্টিবায়োটিক কি আর কিছু করতে পারবে না। বুঝতে পারছো? কারণ কাঙ্ক্ষিত ডিএনএ মানে কি? এটা যেটা পোষক, হ্যাঁ, পোষক ব্যাকটেরিয়াকে মারতে পারবে না। যদি মেরে ফেলে তাহলে বুঝতে হবে কি নাই ভিতরে, কাঙ্ক্ষিত ডিএনএটা নাই, ওর নিজেরটা আছে খালি, কাঙ্ক্ষিত ডিএনএটা নাই। তাহলে আমরা সহজেই কি করতে পারি? মূল্যায়ন করতে পারি। এই কালচার মিডিয়ামে অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা পরীক্ষা করে দেখতে পারি আমার ঘটনা ঘটলো কিনা। ঠিক আছে? আচ্ছা, এটা একটা পদ্ধতি। তবে বর্তমানে আরো অনেকগুলো পদ্ধতি আছে। বর্তমানে এটা পরীক্ষা করে দেখার আরো অনেকগুলো পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে পরীক্ষা করে দেখার? পিসিআর পদ্ধতি। কি পদ্ধতি? পিসিআর। আজকে শুধু শুনো, পিসিআর মানে যে পলিমারেজ, এটা নিয়ে আলাদা ক্লাসে পড়াবো। পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর মানে কি বলতো? পলিমারেজ চেইন রিঅ্যাকশন। স্যার এর আগে যেটা এটাকে আর ডিএনএ এর মূল্যায়নের অংশ। হ্যাঁ, এরপর আর এগুলো হচ্ছে আধুনিক পদ্ধতি আর কি। প্রথমে যেটা বলছি এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি। রেস্ট্রিকশন ডাইজেশন পদ্ধতি। এগুলো এত বোঝার দরকার নেই, নামগুলো জানলে চলবে। জেনেটিক প্রোব পদ্ধতি, এখানেও প্রোব করা যায়। জেনেটিক প্রোব পদ্ধতি, এগুলো হচ্ছে কি আধুনিক পদ্ধতি। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আসো এবার আচ্ছা, আমি তো রিকম্বিনেন্ট ডিএনএ বানাই ফেললাম, শেষ পর্যন্ত আমার রিকম্বিনেন্ট ডিএনএটা বানাই ফেললাম এবং পর্যাপ্ত পরিমাণে কপিও তৈরি করলাম। এখন আমার কি কাজ বলো তো? ফাইনাল কি কাজ? ফাইনাল হচ্ছে আমি এটা যে কাজের জন্য বানাইছি ওই কাজে এটা ব্যবহার করা। সাপোজ ধরো এটা বানাইছে হচ্ছে এটা থেকে ইনসুলিন বানানোর জন্য। কি বানানোর জন্য? ইনসুলিন বানানোর জন্য। এখন তাইলে আমার আর কিছু করার দরকার নেই, কারণ ব্যাকটেরিয়া যখন এই ডিএনএটা বিভাজনের সময় যখন ব্যাকটেরিয়া ডিএনএটা বানাইছে তখন ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে কি এই ডিএনএটা কাজ শুরু করে দিয়েছে। ডিএনএ কাজ শুরু করা মানে কি? ডিএনএ থেকে আরএনএ হওয়া, আরএনএ থেকে প্রোটিন হওয়া। পড়ছি না আমরা? ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়ে আরএনএ হবে, আরএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়ে কি হবে? প্রোটিন হবে। তাহলে ব্যাকটেরিয়ার ভিতরে যদি রাখে, ব্যাকটেরিয়া ওর শরীরের ভিতরে কি তৈরি করা শুরু করে দিয়েছে? ইনসুলিন তৈরি করা শুরু করে দিয়েছে। এখন আমার কাজ শুধু ইনসুলিনটা কি করে নাও, বের করে কালেক্ট করে নিয়ে আসা। এখন ধরো এটা হচ্ছে একটা কথা। ডায়াবেটিস ব্যক্তিরা যে তখন ওখান থেকে ইনসুলিন গুলো নিয়ে আসবো, যেগুলো এই এত কিছু হয়ে আসে যে হ্যাঁ ডায়াবেটিস ব্যক্তিরা যারা। এখন আরো অনেক পদ্ধতি আছে। এখন তুমি বলতে পারো ভাই এটা তো ব্যাকটেরিয়ার শরীরের ভিতরে ইনসুলিনটা ছিল,
ওখান থেকে ওয়াশ করে নিয়ে আসার সময় তো ব্যাকটেরিয়ার অনেক প্রোটিনও তো ওইটার সাথে মিক্স হয়ে যেতে পারে, হ্যাঁ পারে। পারে, তখন সেটাকে আমাদেরকে ওয়াশ করে আরো কিছু বিশুদ্ধকরণের পদ্ধতি আছে, বিশুদ্ধ করে নিতে হবে। থাকলে সমস্যা কি, প্রোটিন তো ভালো না, ওটা তো আবার তোমার শরীরে অ্যালার্জিক রিঅ্যাকশন সৃষ্টি করবে। আচ্ছা, এখন ধরো এই রিকম্বিনেন্ট ডিএনএটা এরকম কিছু না। রিকম্বিনেন্ট ডিএনএটা হচ্ছে একটা বিশেষ জিন, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা উদ্ভিদে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করব। যে এই গাছের মধ্যে আমি এই যে এই গাছের বড়িগুলো ছোট ছিল, এখন এগুলোকে আমি বড় বানাই, বড় বড়িগুলো বড় হয়, সাইজে বড় হয়, এরকম একটা জিন এই গাছের মধ্যে কি করব, স্থাপন করব, মানে স্থাপন করব, ঠিক আছে। আচ্ছা, অথবা জোনাকি পোকার কি জ্বলে, লাইট জ্বলে না, ওই লাইট জ্বলার জিনটা আমি গাছের মধ্যে স্থাপন করে দেবো, তাহলে গাছের ডালেও লাইটের মতো জ্বলবে, রাতের বেলা আমার কি সুন্দর একটা পাওয়া যাবে, ঠিক না। এই ধরনের কাজ আমি করবো। হ্যাঁ, তাহলে এই ধরনের যদি করতে চাই তাহলে কি করতে হবে, ওই জিনটাকে কালেক্ট করে উদ্ভিদের মধ্যে ওই গাছের মধ্যে ঢুকাতে হবে না। তাহলে এখন এর পরের ধাপটা কি হবে, এটা ডিপেন্ড করতেছে আসলে কিসের উপর, তাহলে বলতো 6 নম্বর ধাপ পর্যন্ত বলে ফেলছি। এর পরের ধাপটা কি হবে, এটা ডিপেন্ড করতেছে আসলে কিসের উপর, তুমি ওই ডিএনএটা আসলে কিসের ডিএনএ তার উপর। ইনসুলিনের হলে একরকম, যদি কোনো একটা গাছের উদ্ভিদের বৈশিষ্ট্য হলে, ধরো এটা একটা উদ্ভিদের বৈশিষ্ট্য, সাপোজ ইনসুলিন বাদ দাও, এটা হচ্ছে কি একটা উদ্ভিদের জেনেটিক বৈশিষ্ট্যের জন্য। তাহলে এর পরের ধাপটা কি হবে, রিকম্বিনেন্ট ডিএনএ কে উদ্ভিদে স্থাপন, সোজা কিনা হিসাব, রিকম্বিনেন্ট ডিএনএ কে উদ্ভিদ কোষে স্থাপন। এখন প্রশ্ন হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএটাকে তুমি যদি উদ্ভিদ কোষে ঢুকাতে চাও, উদ্ভিদ কোষটাকে নিতে চাইবে না, কোথায় একটা জিনিস একটা নিয়ে কোষে ঢুকে দিচ্ছ, কোষটাকে অ্যাকসেপ্ট করবে, তখন আমার কি করতে হবে, ওই পদ্ধতি বলছিলাম না ব্যাকটেরিয়াকে ঢুকানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করছি, এই পদ্ধতিগুলো এখানে ব্যবহার করতে পারবো চাইলে। পদ্ধতি কি সেটা নিয়ে আরেক আলাপ। আমি এর পরের ধাপটা লিখতেছি না, মুখে বলতেছি শুধু। তাহলে বেসিকটা খেয়াল করো, পরের ধাপটা কি হবে বুঝতেছো তোমরা। তাহলে পরের ধাপটা কি, যদি উদ্ভিদের জিন হয় তাহলে উদ্ভিদ কোষে স্থাপন। তো উদ্ভিদ কোষে এই তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন এবং উদ্ভিদ কোষে স্থাপন হবে এর পরের ধাপ। তো এখন তুমি প্লাজমিড একটা লিছিলে না আগে, তো প্লাজমিডটা কোন ধরনের প্লাজমিড নিছো এটার উপর ভিত্তি করে আরেকটা ধাপ মাঝখানে আসতে পারে, আসতে পারে। আমরা যে প্লাজমিডটা নিছি ওটা যদি টিআই প্লাজমিড হয়, ওটা যদি কি প্লাজমিড হয়, টিআই প্লাজমিড হয়, তাহলে মাঝখানে আরেকটা ধাপ চলে আসবে। টিআই প্লাজমিড থেকে তুমি যে রিকম্বিনেন্ট ডিএনএ গুলো পাবা, ওগুলোকে সরাসরি উদ্ভিদ কোষে কি করা যায় না, ঢুকানো যায় না। এগুলোকে আরেকটা ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করে উদ্ভিদ কোষে ঢুকাইতে হয়, মানে পরোক্ষভাবে ঢুকাইতে হয়, প্রত্যক্ষভাবে ঢুকানো যায় না। তুমি একটা জিনিসকে নিয়ে উদ্ভিদ কোষে ঢুকাই দিলা, নিয়ে এটা হচ্ছে উদ্ভিদ কোষে ঢুকাই দিলা, এটা হচ্ছে কি প্রত্যক্ষ। আবার তুমি এই জিনিসটাকে নিয়ে আরেকটা ব্যাকটেরিয়ার ভিতরে ভরলা, তারপর এই ব্যাকটেরিয়াটাকে এখানে ঢুকাই দিলা, এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ, পরোক্ষ। আরেকটা ব্যাকটেরিয়ার ভিতরে এই জিনিসটাকে ভরলা, এই আরডিএনএটাকে ভরলা, তারপর এই ব্যাকটেরিয়াটাকে এই উদ্ভিদ কোষের মধ্যে ঢুকাই দিলে, এটা কি কোন পদ্ধতি, পরোক্ষ। আর সরাসরি ঢুকাই দিলে প্রত্যক্ষ পদ্ধতি। তো তুমি প্রত্যক্ষ পদ্ধতিতে করতে পারো, পরোক্ষ পদ্ধতিও করতে পারো। কিন্তু তুমি যদি আগে যে প্লাজমিডটা নিছো সেটা যদি কি প্লাজমিড হয়, তাহলে তোমাকে অবশ্যই কোন পদ্ধতিতে করতে হবে, পরোক্ষ পদ্ধতিতে করতে হবে। এখন আমাদের এমসিকিউ হচ্ছে এই পরোক্ষ পদ্ধতিতে আমরা কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করি, না টিআই তো প্লাজমিডের নাম, কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করি, আমরা ব্যবহার করি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স। ক্লিয়ার? তাহলে রিকম্বিনেন্ট ধাপগুলো সব বোঝা গেছে? তাহলে আমরা এখানে কি বাকি রাখছি বলো তো, প্রত্যক্ষ পদ্ধতি এবং পরোক্ষ পদ্ধতি। স্যার অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স কে পরোক্ষ পদ্ধতিতে কি করি, পরোক্ষ পদ্ধতিতে ব্যবহার করা হয় এই ব্যাকটেরিয়াটাকে। তাহলে আমরা কি বাকি রাখছি বলতো এখানে, এই পদ্ধতিগুলো। এরকম অনেক ধরনের পদ্ধতি আছে, এগুলো নিয়ে আলাদা করে আবার আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে তাহলে।